শক্তির কাছে যেন একেবারে ছোট হয়ে গেছেন। তাদেরও ভয় লাগে, ফাঁস করে দিয়েছে, আর ঝুঁকি নেওয়ার মতো দম বা সাহস অবশিষ্ট নেই। এটাকে আপনারা বুদ্ধিমত্তাও বলতে পারেন, আবার শক্তি আর দুর্দান্ত প্ল্যানিং এর সামনে ভয় পেয়ে যাওয়াও বলতে পারেন। ঝুকেঙ্গানা সালাম ভাই, ঝুকেঙ্গানা হিজ স্টাইলটা, এটার জন্য আপনি কি দরকার জানেন? আনলিমিটেড সুপ্রিম পাওয়ার। আপনার পেছনে জোর থাকতে হবে, আপনার তলেও জোর থাকতে হবে যখন আপনি বলবেন ঝুকেঙ্গানা হি ভাও। তো কে ঝুঁকবে না? ওয়ান এন্ড অল কঠিন চাপ দিয়ে আমরা একটা বিরাট সফলতা অর্জন করতে পেরেছি। এটা জামাতের সাকসেস, এনসিপির সাকসেস, বা তার চাইতে বেশি সাকসেস, বড় সাকসেস। এদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না, কারণ গোলামীর বাংলাদেশ আর নেই। তাই ভারতকে আগ্রাসী আচরণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। কিন্তু এবার ঢাকার ভাষা বদলাতে শুরু করেছে। দিল্লির চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে বাংলাদেশ এবার এমন এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জল কূটনীতিতে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিয়েছে। চমৎকার ভাই, অবশ্যই বাংলাদেশ সরকারকে এটার জন্য স্যালুট জানাই, এটার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি একটা জিনিস ভাই চিন্তা করতেছি, এই নিউজটা দেখার পরে এই যে শুভেন্দু আছে না, শুভেন্দু, এই শুভেন্দুর কি ঘুম হবে না ওর ঘুম হারাম হয়ে যাবে? আমরা তো এই বিএনপি সরকারই চাই। আর কিছুদিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরে যাচ্ছে। চীন থেকে ফেরত আসার সঙ্গে সঙ্গে 3 দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তারাও কিন্তু বাংলাদেশ সফরে আসতেছে। তারা বাংলাদেশে আসলে ভারতের আধিপত্য বাংলাদেশ থেকে বিলীন হতে থাকবে। আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না। আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব। 1 ইঞ্চি আগে আমরা ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সবাই ভালো আছেন? আজকে আপনাদের সামনে 2 জন ব্যক্তির বিষয়ে একটু আলাপ করব। একজনের বিষয়ে একটু ডিটেইলসে যাব, আর একজনের জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো। তারপরে তার সম্পর্কে 2-4টি কথা বলবো। আসুন আগে আমরা ভিডিও ক্লিপটা দেখি, তারপরে এই বিষয়ে 2-1টা মন্তব্য আমরা করার চেষ্টা করব। একজন মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে কবরে, জানাজার শেষে দাফন করতে নিয়ে যাচ্ছে কবরখানায়। কোনো হিন্দু যদি মারা যায় তাহলে তিনি যখন লাশ শ্মশানে নিয়ে যান, তখন সবাই তাদের যে বেদ মন্ত্র আছে, বল হরি হরি বল, বল হরি হরি বল, এই বেদ মন্ত্রটি পড়তে পড়তে যায়। আর মুসলমানদের লাশ যখন কবরে নেওয়া হয় তখন প্রত্যেকেই কালেমায়ে শাহাদত পড়তে পড়তে যায়। এটি মুসলিমদের রীতি। যে ব্যক্তির লাশটি নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে, ইনি হচ্ছেন সাবেক স্বৈরা শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিআই, অর্থাৎ পুতুলের শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার সম্পর্কে আপনারা সবাই জানেন। তিনি গত বুধবারে মারা গেছেন। তিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। শান্তি কমিটি বুঝতে পেরেছেন তো? রাজাকারদের যে সংগঠন, শান্তি কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। ইন্টারেস্টিং একটা খবর কি জানেন? এইখানে যখন শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের বিচারের পাঁয়তারা শুরু করলো, তখন এক সাংবাদিক শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনার বিআইও তো শান্তি কমিটির চেয়ারম্যান, তিনিও তো রাজাকার ছিলেন। কিন্তু শেখ হাসিনা তার জবাব দিয়েছিলেন যে আমার বিআই রাজাকার হলেও তিনি মানবতা বিরোধী অপরাধ করেন নাই। এটা হচ্ছে পাঁয়তারা। যাই হোক, ওইটা আমার আলোচনার বিষয় নয় আজকে। এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তার সম্পর্কে অনেক দুর্নীতি, অনেক ধরনের কথাবার্তা তার সম্পর্কে প্রচলিত আছে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সমকাল পত্রিকার একজন সাংবাদিক রাজীব আহমেদ
তিনি একটি বিরাট স্ট্যাটাস দিয়েছেন এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের মৃত্যুর পরে। তার একটা অভিজ্ঞতার কথা লিখে তার ছেলে চট্টগ্রামে রেলের জমি দখল করেছিলেন। এই নিউজ করতে যাওয়ার পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ ওই রাজীব আহমেদের সাথে কি আচরণ করেছিলেন, কি ভাষায় গালিগালাজ করেছিলেন, শেষমেশ কোন প্রক্রিয়ার মাধ্যমে কোনভাবে তদবির করে কতবার ফোন দিয়ে এই নিউজটা একেবারে ঠিক যখন ছাপাখানায় মেকআপে চলে গেছে, মেকআপে যা আপনারা বোঝেন মানে জাস্ট প্রিন্ট হবে, সেই সময় এই প্রিন্টটা নিউজ কিল করা হয়েছিল, এই খবর প্রকাশিত হয়েছে। এরকম আরও অসংখ্য ঘটনা রয়েছে এই মোশাররফের। সর্বশেষ আমরা যেটা বুঝলাম, আওয়ামী লীগ আসলে কোনো দলের নাম নয়, এটি একটি আলাদা একটা ধর্মের নাম। যেমন আকবর একটা ধর্ম তৈরি করেছিল না, দ্বীন ইলাহি, আওয়ামী লীগ একটা ধর্মের নাম। যদি তাই না হতো তাহলে যেখানে মানুষ কবরস্থানে যায় কালেমায়ে শাহাদত পড়তে পড়তে, সেখানে একে নিয়ে যাওয়া হচ্ছে, দেখলেন তো আপনারা, জয় বাংলা স্লোগান দিতে দিতে। আর জয় বাংলা স্লোগান কাদের? জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশের মানুষের স্লোগান নয়, এটি ভারতের স্লোগান, এটি কলকাতার স্লোগান। কলকাতা আর বাংলাদেশ কখনো এক হতে পারে না, কখনো না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র, এর একটি নিজস্ব পতাকা আছে, এর একটি সার্বভৌমত্ব আছে, এর একটি ভূখণ্ড আছে, এর একটি ভূগোল আছে। কলকাতার কি আছে? কলকাতার কোনো মানচিত্র আছে? কোনো পতাকা আছে? সে তো নয়াদিল্লির কাছে মাথা নত করে নয়াদিল্লিকে ট্যাক্স দিয়ে তাকে বেঁচে থাকতে হয়। সেই কলকাতার বয়ান হচ্ছে জয় বাংলা। আর আওয়ামী লীগ ওই জয় বাংলা স্লোগানকে তাদের ধর্ম হিসেবে গ্রহণ করে মৃত্যুর সময় কবরে নিয়ে যাচ্ছে, তাকে দাফন করতে নিয়ে যাচ্ছে, তখনও সেখানে জয় বাংলা স্লোগান দিতে দিতে। এইটার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নাই। যাই হোক, এবার আমরা দ্বিতীয় আরেকটি বিষয়ে চলে যাই, চলুন। আপনারা জানেন মাশরাফি বিন মুর্তজা, এই মাশরাফি বিন মুর্তজা তিনি তার বাবার কাছে একটি চিঠি লিখেছেন বা অনুরোধ করেছেন ভিডিও বার্তার মাধ্যমে যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই যে মাশরাফির এই বক্তব্য, সমস্ত মিডিয়াগুলো এইটাকে এমনভাবে উপাদান সহযোগে প্রচার করছে, মানুষের আবেগের জায়গায় একটু আঘাত করে খুব সফট করে দেখানোর চেষ্টা করছে। মাশরাফি, আপনি মারা গেলে আপনার লাশ নড়াইলে নেওয়া হবে কি না হবে, প্রথম কথা হচ্ছে এই সিদ্ধান্ত আপনার আর নেয়ার কোনো অধিকার নাই। আপনি মারা যাওয়ার পরে ওই সিদ্ধান্ত তখন জনগণ নেবে। জনগণ কি করবে আপনার? তার আগে আপনার এই জিনিসটা একটু চিন্তা করা দরকার ছিল। এই যে পর্যায়টা চলে আসলো, কেন এই পর্যায়ে আসলো? এই পর্যায়ে আসার জন্য আপনি কি কোনোদিন আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনি তো বাংলাদেশের মানুষের নেতা ছিলেন, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথার ভিতরে কি হলো? আপনার খায়েশ হলো আপনি 300 জন মানুষের ভিতরে একজন হবেন। আপনি আগে ছিলেন 18 কোটি মানুষের নেতা, আর আপনার মাথার ভিতরে ঢুকলো, আপনার খায়েশ জন্মালো আপনি 300 জন ব্যক্তির একজন হবেন, একটি দলের হয়ে আপনি কাজ করবেন। যার কারণে কি করলেন? সালটা 2018 সাল, আপনার নড়াইল 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,17,000 সামথিং। ওই সালে আপনি নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে দাঁড়ানোর পরে আপনার যারা বসংবদ ছিল, আপনি যাদের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তারা একটি নির্বাচন করলো। সেই নির্বাচন ইতিহাসের পাতায় রাতের নির্বাচন, অর্থাৎ নৈশ নির্বাচন হিসেবে যুগ যুগ ধরে লেখা থাকবে। সেই নির্বাচনের টোটাল ভোট কাস্ট হলো 2,79,000, তার মানে প্রায় 80% উপরে ভোট কাস্ট দেখানো হলো। এটি কিন্তু হয় নাই, দেখানো হয়েছে। শুধু এখানেই থেমে থাকে নাই, এইখানে আরো মজার যে ব্যাপারটি ঘটেছে, এই যে 2,79,000 ভোট কাস্ট হলো, এর ভিতরে আপনি একাই নিলেন 2,71,210 ভোট। আপনি একা নিয়ে নিলেন, আপনাকে নিয়ে দেয়া হলো কত পার্সেন্ট জানেন? এটি 96.96%। আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হয়েছিল মাত্র 7,800 সামথিং, মানে 8,000-এর নিচে এটা দেয়া হয়েছিল। আপনি বিশাল বড় ব্যবধানের জয় নিয়ে এমপি হয়ে আপনি সংসদে ঢুকে গেলেন। তখন তো আপনি নিজের চোখে দেখার সুযোগ পেলেন যে সরকার কি করছে, কোথায় কোথায় সে কি করছে, তার প্ল্যানটা কি। আপনি সেখানে মহারাজাধিরাজ হয়ে গেলেন, 300 জনের একজন, অর্থাৎ
18 কোটি জনগণের নেতা হতে আপনার ভালো লাগে নাই, আপনি 300 জনের একজন হয়ে গেলেন। আচ্ছা, মেনে নিলাম আপনি তাই হলেন, যে আপনি বুঝতে পারেন নাই, আপনার জানা ছিল না যে আওয়ামী লীগ এত খারাপ করবে। খারাপ করার পরে 2024 সালে যখন নির্বাচন এলো, তখন তো যে ঘটনাগুলো ঘটেছিল আপনার চোখের সামনে ঘটেছিল এবং আপনার সম্মতি ছিল সেখানে। আপনি প্রত্যেকটা বিষয় সংসদে টেবিল চাপড়িয়ে সম্মতি দিয়েছেন। আপনি যদি এখন এইটা বলে থাকেন যে আমি জানতাম না, আমার অগোচরে এটি হয়েছে, তো আপনি তো এটা তখন অস্বীকার করতে পারতেন। আপনি বলতেন যে আমি আর নির্বাচন করব না 2024 সালে। কিন্তু আপনি কি সেটা করেছিলেন? আপনি তা করেন নাই। আপনি এবার ডামি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ঢুকলেন এবং রীতিমতো হুইপের পদটিও বাগিয়ে নিলেন। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, তাই না? আচ্ছা, মেনে নিলাম আপনি সেখানেও হুইপের পদ পেয়েছেন, একটা বড় পদ, জীবনের বড় খায়েশ ছিল, আপনি পেয়েছেন। কিন্তু যখন এদেশের মানুষের, ছাত্র জনতা, নিরীহ শিশু, নারী, বৃদ্ধ, এদেরকে পাখির মতো গুলি করে করে যখন হত্যা করা হচ্ছিল, তখনও কি আপনার বুকটা একটু কাঁপে নেই? আপনার কি তখনও ঘুম ভাঙে নাই? আপনি কি তখনও ঘুমিয়েছিলেন? আপনি তখন একটা শব্দ উচ্চারণ করতে পারেন নাই? বিরোধী মতের লোকদের উপরে কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, কিভাবে আয়না ঘরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, কিভাবে ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে, আপনি এগুলো দেখেন নাই? জানার পরে কেন আপনার মুখ দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ বেরোয় নেই? মাশরাফি বিন মুর্তজা, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। আপনি যেদিন 2018 সালে ওই রাতের নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। এখন আপনার বোধোদয় হয়েছে, কেউ একজন আপনার বাড়িতে হয়তো একটু গিয়ে হামলা করেছে। যা করেছেন তার তুলনায় এই হামলা খুবই মামুলি ব্যাপার, যদিও আমরা এটার তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনারা তো করেছেন সেটা, মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ করেছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন। সেই জায়গায় আপনি এখনো খুব সুস্থ সবলভাবে বেঁচে আছেন, আপনাকে কিচ্ছু করা হয়নি, আপনার দলের লোকদের কিচ্ছু করা হয় নাই। আপনি বলছেন আপনার লাশটাও যেন নড়াইলে না আনা হয়। আপনি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সেই দিন উঠে গেছেন যেদিন আপনার ভিতর থেকে মনুষ্যত্ব উঠে গেছে। সুতরাং আপনার মৃত্যুর পরে আপনার লাশ কোথায় যাবে ওই সিদ্ধান্ত নেবে জনগণ। আপনি এই সিদ্ধান্ত দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন? আপনাদের মতামতটা জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। না খেয়ে থাকেন তাও বর্ডারে কোনো ব্যবসা করেন না, ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। খালি ধৈর্য ধরে একটা বছর, খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিন না। যত আমাদের বর্ডার এলাকার মানুষ আছেন রাত দিন পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। কি হয়েছে? 10টা গরু দিতাম, এবারে ভাগে গরু দিব। ইন্ডিয়ান গরু দরকার নেই। আল্লাহ কি আমাকে বলছে যে না তোমাকে গোটা গরুই দিতে হবে? আমার যা আছে তাই দিয়ে দিব। ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ, ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। ওদের আম, এটা আম আমাদের এখানে বিক্রি না করলে কোথায় বিক্রি করবে বলেন তো? আমের কোনো কোল্ড স্টোরেজ নেই। পেঁয়াজ আমাদের এখানে বিক্রি না করলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই পেঁয়াজ রাখার। পেঁয়াজটাতে পিসা পেস্ট করে বরফ করবে, সে সব ফ্যাসিলিটিও কলকাতার নাই, আদার নাই, রসুনের নাই। তা আমার কাছে না দিলে কার কাছে দিবে? তখন আপনি বলেন শুভেন্দুকে, শুভেন্দু কাঁটাতারের বেড়া সরাও, না হলে আমি এগুলো কিছু নিব না। কলকাতার মানুষই এই শুভেন্দুই নিজের পার্টি চালাতে হবে না শুভেন্দুকে? দিল্লি টাকা দিবে? তাহলে এই আপনি যে পণ্যটা নিচ্ছেন ওখান থেকে চোরা কারবারির মাধ্যমে, সেই চোরা কারবারির টাকাটাই শুভেন্দুর পকেটে যাচ্ছে। সুতরাং চোরা কারবারিটা বন্ধ করো। বিডিআর এর ভাইদেরকে বলবো, আজকে তাদের নাম বিএসএফ, ভুলে যেন না। আপনার ভাইদেরকেই, বিজিবির ভাইদের, আপনাদের ভাইদেরকেই, উত্তরসূরিদেরকেই সেদিন ইন্ডিয়া এসে হত্যা করে গেছে। সেই রক্ত এখন আপনাদের মধ্যে আছে। এই রক্তের বদলা নিতে শেখেন। সেই জন্যে ওই চোরা কারবারির টাকা দিলে টাকা নিয়েন না। একটা মশা মাছি পর্যন্ত বর্ডারের এপার আসতে দিয়েন না। আর একটা মানুষ যেটা মারা যায়, আপনি এই দেশকে ভালোবাসেন না? বিজিবি, আপনি এই দেশের সন্তান না? আপনার লাগে না যে আপনার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে পাখির মতো? সো আপনার বন্দুক আপনাকে কেন দেওয়া হয়েছে? আপনাকে বন্দুক কি কারণে দেওয়া হয়েছে? সো আপনার জবাবটা হবে গুলি না, আপনার জবাব হবে যাতে ওই বর্ডার থেকে একটা জিনিস এপারে না আসে। বাংলাদেশের যে কোম্পানি
ইন্ডিয়ার সাথে ব্যবসা করে সে কোম্পানিকে বয়কট করার ডাক দেওয়া হোক। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত আছে, যারা ইন্ডিয়া থেকে জিনিসপাতি নিয়ে এসে এদেশের মার্কেটকে ইন্ডিয়ার মার্কেটে পরিণত করছে, সেই সব ব্যবসায়িকদেরকে, হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী, তাদেরকে বয়কট করা হোক। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।